নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি যে আপডেটটি আপনাদেরকে দিতে চলেছি সেই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে 2014 টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য এবং যারা নট ইনক্লুডেড হয়ে আছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 32,000 যে চাকরি বাতিল মামলা রিপ্যানেল করার যে নির্দেশ ছিল সিঙ্গেল বেঞ্চের, সেই মামলা কিন্তু আজকে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফেরত এসছে সেই মামলা আজকে ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে কিন্তু উঠতে চলেছে, নতুনভাবে মেনশন হতে চলেছে। তো এই নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এবং অপর পক্ষে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের যে প্যানেল প্রকাশের অর্ডার ছিল 23টা ডিপিএসসি ওয়াইজ যে 58,000 শিক্ষকের প্যানেল প্রকাশের অর্ডার ছিল, যেখানে একাধিক ভুরি অভিযোগ উঠেছিল, সেই মামলাও কিন্তু আজকে ডিভিশন বেঞ্চে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটাতে কিন্তু বিচারপতি সৌমেন সেন স্টে দিয়ে রেখেছিলেন। তো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে একটা বিশেষ কোনো ঘটনা হয়তো ঘটতে চলেছে এবং চাকরি প্রার্থী যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের জন্য হয়তো নতুন কোনো অধ্যায়ের সূচনা হতে পারে। তো চলুন আমরা সম্পূর্ণ আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকে এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা 32,000 মামলার কোনো আপডেট পাচ্ছি না। যে 32,000 মামলা অ্যাকচুয়ালি 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 2014 টেট পাসকে কেন্দ্র করে 42,949, সেই নিয়োগে যে ভুরি অভিযোগ, দেদার দুর্নীতি, টেট ফেল ক্যান্ডিডেটকে চাকরি পাইয়ে দেওয়া, পরীক্ষাতে অ্যাপ্লাই করেনি এমন ক্যান্ডিডেট চাকরি পাওয়া এবং ওএমআর পুড়িয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, এই সমস্ত বিভিন্ন ঘটনা, সিবিআইয়ের চার্জশিট, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে। পর্ষদের বাঁচার কোনো উপায় নেই। তাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলা কোনোভাবেই যাতে মেনশন না হয় তাই তারা কিন্তু চুপচাপ রয়েছে। কিন্তু এই 32,000 যে শিক্ষক বাতিল মামলা, যে প্যানেল বাতিল মামলা বা যে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে কিন্তু মূলত 15টা পয়েন্ট ছিল। সেখানে 15টা পয়েন্টের ওপর ভিত্তি করে কিন্তু এই প্যানেলকে মূলত রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। সেক্ষেত্রে মূল যে পয়েন্ট সেটি ছিল যে পেন্সিলে নম্বর দেওয়া, ইন্টারভিউয়ের ক্ষেত্রে পেন্সিলে নম্বর দেওয়া হয়েছে প্রার্থীদের। এবং এছাড়াও রিজার্ভ ক্যাটাগরি, দেখা যাচ্ছে জেনারেলের থেকে রিজার্ভ ক্যাটাগরির কাট অফ অনেক হাই, যেখানে কিন্তু আমরা অন্য নিয়ম দেখি বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে সাধারণত জেনারেলের কাট অফ সব থেকে হাই থাকে, যেহেতু জেনারেলের সবাই লড়াই করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেলের কাট অফ খুবই কম, অথচ রিজার্ভ ক্যাটাগরির কাট অফ ভীষণ হাই। তো এই বিষয়টা ছিল। এবং এছাড়াও অ্যাপটিটিউড টেস্ট হয়নি এই দাবি তুলেছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীর কাছে অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞা জানতে চেয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী ভরা এজলাসে কিন্তু তিনি অ্যাপটিটিউড টেস্টের যে সংজ্ঞা, অর্থাৎ চক ডাস্টার নিয়ে ডেমনস্ট্রেশন করা, সেটা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং এই যে 42,949 23টা ডিপিএসসিতে যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদেরকে কিন্তু তলব করে বিচারপতি গঙ্গোপাধ্যায় ভিডিওগ্রাফির মাধ্যমে তাদের ইন্টারভিউ নিয়েছিলেন যে অ্যাকচুয়ালি এরকম ডেমনস্ট্রেশন করানো হয়েছিল কিনা বা অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কিনা। সেক্ষেত্রে কিন্তু তারা যারা ইন্টারভিউ নিয়েছিলেন তারা পরিষ্কার জানিয়ে দেন যে এই ধরনের কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার নির্দেশ তাদের উপর ছিল না বা এরকম হয়ওনি। তো এই সমস্ত বিভিন্ন অভিযোগ, 15টা অভিযোগের ওপর ভিত্তি করে কিন্তু এই প্যানেলকে সম্পূর্ণরূপে বাতিল করে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেক্ষেত্রে রিপ্যানেল করার নির্দেশ দেন 3 মাসের মধ্যে। এবং এই মামলা যখন চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে যায়, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চও কিন্তু একই নির্দেশ বহাল রাখেন এবং শেষমেশ মামলাটিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ইন সার্ভিস টিচাররা সুপ্রিম কোর্টে নিয়ে যায় বা সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে কলকাতা হাইকোর্টে বিশেষ একটি ডিভিশন বেঞ্চ গঠন করে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। যে মামলাটা মূলত বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে ছিল, কিন্তু সৌমেন সেনের বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত অভিযোগ এনেছেন সে সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু
কলকাতা হাইকোর্টের যিনি প্রশাসনিক প্রধান তিনি এই মামলাটিকে সরিয়ে তপব্রত চক্রবর্তীর বেঞ্চে নিয়ে গেছেন এবং তপব্রত চক্রবর্তীর বেঞ্চে মামলাটি কিন্তু আজকে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে, যেহেতু এই 32,000 মামলা বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা আপডেট পাচ্ছি না, বিশেষ করে 2022-এর প্যানেল বেরোনোর পর। এবং আপার প্রাইমারি ম্যাটারের জন্য ডিভিশন বেঞ্চে বেশ কয়েকদিন কিন্তু লাগাতার শুনানি হয়েছে, সেই জন্য এই 32,000 মামলাটা কোথাও যেন একটু হারিয়ে গিয়েছিল। আজকে আবার কিন্তু অ্যাডভোকেট এই মামলাটিকে মেনশন করতে চলেছে। এর আগে গত 5 তারিখের দিকে মামলাটা মেনশন করানো কথা ছিল, কিন্তু মেনশন হয়নি সেদিন, কিন্তু আজকে মামলাটি মেনশন হতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো আজকে এই 32,000 মামলায় ভালো একটা কিন্তু কিছু অর্ডার হয়তো ঘটতে পারে বিচারপতির বেঞ্চ থেকে, কেননা 42,949 কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা কিন্তু কারোরই অজানা নয়, সকলেই জানেন। এবং তার পরবর্তীতে আরও দুটো নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে, 16,500 এবং রিসেন্ট 11,758, 9,533। তো সেই ক্ষেত্রে 9,533টাকে বাদই রাখছি, 16,500 রিক্রুটমেন্টেও অনেক দুর্নীতি হয়েছে এবং 16,500রও কিন্তু এই নিয়ে যে অভিযোগ বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে 42,949, 16,500 নিয়ে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রেও কিন্তু তিনি পিটিশনার অভিযোগ জানিয়েছিল যে 6টা ডিস্ট্রিক্টে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে 932 জন মতো ক্যান্ডিডেটকে, এবং দুটো ডিপিএসসিতে সিট থাকা সত্ত্বেও সেখানে কিন্তু 1,600 ক্যান্ডিডেটকে চাকরি দেওয়া হয়নি। এ ধরনের বিভিন্ন অভিযোগ, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম অর্ডার দিয়েছিলেন 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশ করতে, যে কোন ডিপিএসসিতে কতজনকে নিয়োগ দেওয়া হয়েছে, কত শূন্যপদ ছিল, এই বিষয়টা জানতে চেয়েছিলেন। সেখানে কিন্তু মামলাটিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে যায় এবং বিচারপতি সৌমেন সেন সঙ্গে সঙ্গে স্টে দিয়ে দেন, এবং সেই মামলাটি কিন্তু এখন যেহেতু বিচারপতি সৌমেন সেনের এজলাসে নেই, বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এসেছে। তো বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আজকে কিন্তু এই মামলাটা উঠতে চলেছে। দুটো প্রায় কাছাকাছি একই টাইপের কিন্তু মামলা, যেটা 2014 টেট থেকে কেন্দ্র করে। তো আজকে চাকরি প্রার্থীদের জন্য ভীষণ একটা হয়তো ভালো কিছু হতে পারে, যারা বঞ্চিত। 42,949 ইতিহাস যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক ভালো ভালো একাডেমিক মার্কস পাওয়া ছেলে মেয়ে তারা কিন্তু দুর্নীতির কারণে চাকরি পায়নি, কিন্তু অনেক লোয়ার একাডেমিকের ছেলে মেয়ে তারা কিন্তু এই 42,949 চাকরি করছে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্ডারের পরিপ্রেক্ষিতে যখন প্রাইমারি বোর্ড 2022 সালে নভেম্বর মাসে প্যানেল প্রকাশ করতে বাধ্য হয়, সেই প্যানেলে কিন্তু একাধিক অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রাইমারি নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল মহাশয় বলেছিলেন যে আমরা 11ই ডিসেম্বরের পর এই প্যানেলটাকে রেকটিফাই করব, কিন্তু সেটা আজও পর্যন্ত তারা কিন্তু করতে পারেনি। ফলে এই প্যানেলের ভবিষ্যৎ কী হবে সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ঠিক করবে, বিশেষ ডিভিশন বেঞ্চ, এবং সেখানে যা নির্দেশ হবে সেটাই কিন্তু বহাল থাকবে সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী। এবং সুপ্রিম কোর্ট অতি দ্রুততার সাথে মামলাগুলিকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছিলেন। তো যাই হোক, দেখা যাক আজকে কি হয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো বন্ধুরা, আপডেট আজকে এখানেই রইল, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। আপনারা প্রতি মুহূর্তে চ্যানেলে নজর রাখবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে পাশে থাকবেন, প্রতি মুহূর্তে নজর রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। পরে আবার দেখা হচ্ছে।